বাবা রকি, তুই একা ঘুমাচ্ছিস কেন? এখন থেকে মুন্নি তো তোর মা, তাই তুই মুন্নির সাথে ঘুমাবি, বুঝেছিস? না বাবা, উনি আমার মা না। আমার মা তো মারা গেছে, তাই আমি অন্য কাউকে মা বলে ডাকতে পারবো না বাবা। এই কথা বলে রকি একাই ঘুমিয়ে পড়ে। আর রাত গড়িয়ে ভোর হয়ে আসে। আর রকি সকালে ঘুম থেকে উঠে তাদের উঠোনে রোপণ করা মিষ্টি ডালিম গাছের কাছে যায়। মা, তোমার এই মিষ্টি ডালিম গাছের কাছে আমি প্রতিদিন আসি, আর এখানে আসলে মনে হয় আমি তোমার কাছে এসেছি। তুমি এই ডালিম গাছটাকে কত যত্ন করতে, কিন্তু এখন তোমার রোপণ করা মিষ্টি ডালিম গাছটার কেউ যত্ন করে না মা। কি রকি, তুই তোর মায়ের মিষ্টি ডালিম গাছের কাছে এসে কি করছিস? তোর মা এই ডালিম গাছকে অনেক ভালোবাসতো। হ্যাঁ বাবা, আমি জানি সেটা, আর তাই তো প্রতিদিন সকালে ও বিকেলে এই ডালিম গাছের কাছে আসি, যাতে মা আমাকে কাছে থেকে দেখতে পায়। মা তো এই ডালিম গাছের কাছেই আছে। মা আমাকে এই ডালিম গাছের কাছে দেখতে পেয়ে অনেক খুশি হয়। ঠিক আছে রকি, এবার তুই ঘরে যা, আর কিছু খেয়ে নে, নয়তো তোর শরীর খারাপ করবে। তোর মায়ের কথা ভেবে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস। এভাবে আর কতদিন চলবে বলতো রকি বাবা? ঠিক আছে বাবা, আমি ঘরে গিয়ে খাবার খেয়ে নিচ্ছি। খাবো, তোকেও খাবো। তাই তো সুন্দরী মেয়ে সেজে টোনাকে বিয়ে করেছি, আর কাউকে বুঝতেই দেইনি আমি একটা পেতনি। মা, মা, ভয় করছে মা, আমার ঘরে কে এসেছে? এই অন্ধকার ঘরে যে আমার ভীষণ ভয় করছে মা। রকি পেতনির কথা শুনে ঘুম থেকে উঠে চিৎকার করতে থাকে। তখন পেতনি মুন্নির রূপ ধরে পিছন থেকে রকিকে টেনে ধরে। কে কে আমাকে টেনে ধরেছে? আমি তোর মা মুন্নি, দেখ আমার দিকে দেখ। না, তুমি আমার মা না, তোমাকে দেখলে আমার ভয় করে, আমি তোমাকে দেখবো না। বাবা, আমাকে বাঁচাও বাবা। বাবা, কেউ শুনবে না তোর কথা, কেউ শুনবে না। এখন আমি তোর মা, আয় আমার কাছে আয়। আয় বাছা, তোকে আমার বুকে না, আমার পেটের মধ্যে রেখে দিব। মুন্নির এমন কথা শুনে রকি ভয় পেয়ে যায়। আর অন্ধকারে রকি ছুটে সে মিষ্টি ডালিম গাছের কাছে যায়। পালাচ্ছিস, পালা। ইঁদুর বিড়াল খেলতে তো আমার খুব ভালোই লাগে, তোকে তো আমি ধরেই ছাড়বো। এরপর রকি ডালিম গাছকে জড়িয়ে ধরে। আর সেখানে মুন্নি রকিকে ধরতে চলে আসে। কিন্তু মুন্নি যখনই রকিকে ধরতে যাবে, তখন গাছটাতে মায়া থাকার কারণে রকিকে আর মুন্নি ছুঁতে পারে না। মায়া থাকার কারণে আমি তোকে ধরতে পারছি না রকি। তুই কি ভেবেছিস এই মায়া কাটাতে পারবো না আমি? আমি ঠিকই এই মায়া কাটিয়ে তোকে ধরে ফেলবো। মুন্নি এসব কথা বলতে থাকে। তখন সেখানে টোনা চলে আসে। মুন্নি, তুমি এখানে? আর আমি তোমাকে সারা ঘরে খুঁজে বেড়াচ্ছি। এই দেখো না, রকি ভোরবেলা উঠে এই ডালিম গাছের কাছে আসার জন্য বায়না ধরছে, তাই তো ঘুম নষ্ট করে রকিকে এখানে নিয়ে এলাম। ও আচ্ছা, আসলে রকির মা এই গাছটা অনেক ভালোবাসতো, তাই রকি মনে করে এই ডালিম গাছে ওর মা আছে, তাই তো রকি বারবার ছুটে এখানে আসে। তবে রকি এখানেই থাক, চলো টোনা আমরা ঘরে যাই। এরপর টোনা ও মুন্নি ঘরে চলে যায়। মা, মা, এ মা যে মা নয়, এ যে এক পেতনি আমাকে খেতে এসেছে। আমাকে যে পেতনি ছাড়বে না মা, আমাকে এই পেতনি ছাড়বে না। রকি বাবা, তুই কাঁদিস না বাবা। মা, তুমি এসেছো মা? এসেছি কি রে, আমি তো সব সময় এখানেই থাকি, তোর কাছে। তুই কোনো চিন্তা করিস না রে বাবা, আমি তোকে সব সময় রক্ষা করব। তুই এবার ঘরে যা বাবা। ঠিক আছে মা, এখন আমি ঘরে যাচ্ছি, তবে আমি যখনই বিপদে পড়ব তোমার কাছে আসবো। এই বলে রকি ঘরে চলে যায়।
আমি তোমাকে একটা কথা বলতে চাই। ওই ডালিম গাছে অনেক পোকা হয়েছে, তুমি ওই ডালিম গাছটা কেটে ফেলো টোনা। কিন্তু ওই গাছটা তো টুনির হাতের, আর ডালিম গাছটাই টুনির শেষ স্মৃতি। আর তুমি টুনি সেই শেষ স্মৃতিটুকু কেটে ফেলতে বলছো? টোনা, তোমার কাছে টুনির স্মৃতিটাই বেশি হয়ে গেল, আর আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে, তাই তো? আমি সে কথা বলতে চাইনি মুন্নি। ঠিক আছে, তুমি যখন বলছো আমি ডালিম গাছটা কেটে ফেলবো। এরপর টোনা ডালিম গাছটা কেটে ফেলতে ধরে। বাবা, তুমি ডালিম গাছটা কেটে ফেলছো? দয়া করে তুমি ডালিম গাছটা কেটে ফেলো না বাবা, কেটো না। টোনা রকির কোনো কথাই শোনে না, ডালিম গাছটা কেটে ফেলে। তখন ডালিম গাছ থেকে একটা মিষ্টি ডালিম মাটিতে পড়ে, আর ডালিমটার ভিতরে টুনির আত্মা কথা বলতে থাকে। বাবা রকি, তুই চিন্তা করিস না, আমি এই মাটিতে পড়ে ডালিমটাতেই আছি। তুই যখন বিপদে পড়বি তখন এই ডালিমটার কাছে আসবি। এভাবেই রাত হয়ে আসে, আর মুন্নি রকির পাশে শুয়ে রকিকে ঘুম পাড়িয়ে দেয়। আর রাত যখন গভীর হয় তখন মুন্নি পেতনি রূপ ধারণ করে। আজ তুই কোথায় পালাবি? আজ তো আমি মজা করে তোকে খেয়ে ফেলবো। আজ রাতেই যে তোর শেষ রাত হবে। খাবো তোকে, মজা করে খাবো। আজ তো তুই কিছুতেই পালাতে পারবি না। এখন তো আর ডালিম গাছ নেই যে তোকে বাঁচাবে। আজ কি করে বাঁচাবি নিজেকে? পেতনির কথা শুনে রকির ঘুম ভেঙে যায়, আর রকি ছুটে সে মিষ্টি ডালিমের কাছে যায়। মা, মা, আমাকে বাঁচা মা, পেতনি যে আমাকে মেরে ফেলবে। আমি বোধহয় এই পেতনির হাত থেকে আর বাঁচতে পারবো না মা। তোর কিছুই হবে না রকি, এই পেতনি তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোকে বাঁচাবো, আমি তোকে মায়া দিয়ে অদৃশ্য করে দেব। আর একটু পরেই তো সূর্য উঠে যাবে, তখন পেতনি আর তোকে কিচ্ছু করতে পারবে না। এরপর টনির আত্মা মায়া করে রকিকে অদৃশ্য করে দেয়, আর পেতনি এসে রকিকে খুঁজতে থাকে। এই রকিটা কোথায় পালিয়ে গেল? আমার হাত থেকে পালানো? ঠিক আছে, দেখি ওই হারামজাদা আমার হাত থেকে কতদিন পালিয়ে থাকে। এখন আমাকে ঘরে ফিরে যেতে হবে। আমি আর বেশিক্ষণ পেতনির রূপ ধরে থাকতে পারবো না, কারণ সূর্য উঠে গেছে। এক্ষুনি আমাকে মুন্নির রূপ ধারণ করতে হবে। এরপর পেতনি ঘরে ফিরে যায়। রকি, আমি তোকে ওই পেতনিকে ধ্বংস করার উপায়টা বলে দিব। তুই ওই পেতনিকে ধ্বংস করবি, বুঝেছিস? কিন্তু মা, আমি কি পারবো ওই শয়তান পেতনিকে ধ্বংস করতে? হ্যাঁ রকি, তুই নিশ্চয় পারবি। তোর উপর আমার পুরো আস্থা আছে। ঠিক আছে মা, তবে তুমি ওই পেতনিকে ধ্বংস করার উপায়টা আমাকে বলে দাও। শোন তবে, এখান থেকে একটু দূরে একটা মন্দির আছে। সেই মন্দিরে একটা মঙ্গল ঘট আছে, আর সেই মঙ্গল ঘটে আছে গঙ্গা জল। তুই সেই মঙ্গল ঘটটা গিয়ে নিয়ে আসবি, আর সেই মঙ্গল ঘটের গঙ্গা জলগুলো তুই ওই পেতনির গায়ে ছিটিয়ে দিবি। তাহলে ওই পেতনি ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে মা, আমি তোমার কথা মতো ওই মঙ্গল ঘট নিয়ে আসবো। ঠিক আছে রকি, তবে তুই ওই গঙ্গা জল যখন পেতনি গায়ে ছিটিয়ে দিবি, তখন যেন তোর বাবা সেখানে উপস্থিত থাকে। আমি এবার আসি রে বাবা, তুই ঠিক মতো উপায়টা কাজে লাগাস। এরপর টনির আত্মা অদৃশ্য হয়ে যায়, আর রকি মঙ্গল ঘট আনতে সেই মন্দির খুঁজতে বেরিয়ে পড়ে। আর কিছু পথ যাওয়ার পর রকি বনের পাশে একটা মন্দির পেয়ে যায়।
এই তো মন্দিরটা আমি পেয়ে গেছি। যাই মন্দিরের ভিতর থেকে মঙ্গল ঘরটা নিয়ে আসি। আর এই শয়তান পেতনি আমাকে অনেক জ্বালিয়েছে, আজ ওর শেষ দিন হবে। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ রকি, বল কি বলবি। মুন্নি রকির হাতে মঙ্গল ঘট দেখে ভয় পেয়ে যায় আর টোনাকে বলতে থাকে, টোনা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? আমি বাবাকে কি বলবো, শুনবে না? এ কথা বলে রকি মুন্নির গায়ে গঙ্গা জল ছিটিয়ে দেয় আর সাথে সাথেই মুন্নি পেতনি রূপে ফিরে আসে। চলে গেল গো, চলে গেল, আমার পুরো শরীর চলে গেল। কি এটা মুন্নি নয়, এটা তো একটা পেতনি, আর আমি তা বুঝতেও পারিনি। হ্যাঁ বাবা, এটা একটা পেতনি, আর এই পেতনি আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কি বলছিস বাবা রকি, এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানতে পারিনি। তোকে অনেক ধন্যবাদ রকি, আমার সামনে সত্যিটা নিয়ে আসার জন্য। এরপর পেতনি সেখানে ধ্বংস হয়ে যায় আর রকি তার বাবাকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আমি যতই পালানোর চেষ্টা করি, কিন্তু শয়তান সাপুড়ে আমায় ধরেই ফেলবে আর আমার ডিমগুলো ভেঙে ফেলতে পারে। আমি বরং ডিম দুটোকে এখানে রেখে যাই, আমার সন্তানরা যেন পৃথিবীর আলো দেখতে পারে। আমি বেঁচে থাকলে ঠিক একদিন দেখা হবে। মা, আমি আমার বন্ধুদের সাথে খেলতে গেলাম, তুমি কাজে যাবে না মা? কাজে না গেলে কি আর পেটে খাবার যাবে রে মা? কাজে তো যেতেই হবে, এক্ষুনি কাজে যাব। তুই বন্ধুদের সাথে খেলা করি তাড়াতাড়ি বাড়ি ফিরিস রে মা, সন্ধ্যা যেন করিস না। বনে তো হিংস্র প্রাণীর অভাব নেই, আবার কখন না কখন আক্রমণ করে বসে। মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো, আমি সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবো। হ্যাঁ, তাই যেন হয়। টুকি, তুই এসেছিস? তোর জন্য অপেক্ষা করছিলাম আমরা। এখনো আমরা তাই খেলাই শুরু করিনি, চল চল খেলা শুরু করি। হ্যাঁ চল। এই শোন, আজ আমরা লুকোচুরি খেলবো। আমি চোর হলাম আর তোরা লুকিয়ে পড়, আমি তোদের খুঁজে বের করবো, কেমন? আচ্ছা ঠিক আছে। এই চলো, চল চল লুকিয়ে পড়ি। এভাবে টুকি তার বন্ধুদের সাথে খেলতে থাকে। খেলতে খেলতে বিকেল হয়ে যায়। বিকেল হয়ে গেছে, আজ খেলবো না রে। মা সন্ধ্যার আগে বাড়ি যেতে বলেছে। তোরা জানিস এই জঙ্গলে হিংস্র প্রাণী আছে, সন্ধ্যা হলে পাখিতে খেয়ে ফেলে। তাই নাকি? আমরা তো জানতাম না। চল শালু, বাড়ি যাই। টুকি, তোরা বাড়ি যা। এরপর পারুল শালু চলে যায় আর টুকিও বাড়ি চলে আসতে থাকে। হঠাৎই টুকির চোখ যায় ঝোপের আড়ালে নাগিনের দুটি ডিমের দিকে। টুকি ডিমের কাছে যায়। একে চুপের আড়ালে ডিম দুটো কোন পাখি যে রেখে গেছে? আমি বরং বাড়িতে নিয়ে যাই, হিংস্র প্রাণী ডিম দুটোকে আবার খেয়ে ফেলতে পারে। কিরে মা, তুই এই ডিম দুটো কোথায় পেলি? মা, আমি এই ডিম দুটো জঙ্গলে পেয়েছি, মাটিতে না পড়েছিল। হিংস্র প্রাণী থেকে বাঁচাতে বাড়িতে নিয়ে এলাম। ভালো করেছিস রে মা। মা, আমি বলি কি, তুমি আর ডিমের দাদাও যদি ডিম ফুটে ছানা বের হয় তাহলে আমার ভালোই হবে। আমার তো ভাই বোন নেই, ভাই বোন হলে আমাকে আর বাইরে খেলতে যেতে হবে না, ভাই বোনের সাথে খেলতে পারবো। আহারে আমার সোনা মা, আমার এই ছোট্ট টুকিমার মাথায় এত বুদ্ধি। ঠিক আছে রে মা, আমি তা দিব। এরপর টুনি ডিম দুটিতে তা দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা ডিম দুটি থেকে সাপের বাচ্চা বের হয়। এ দেখে তো টুনি অবাক হয়ে যায়। টুকি, টুকি, তুই কি না সাপের ডিম এনেছিলি? আমি তো পাখির ডিম ভেবে তা দিয়েছি। তোর আশা আর পূরণ হলো না রে মা। যা, এদের জঙ্গলে রেখে আয়। না মা, আমি
এদের রেখে আসবো না। এরা সাপ হয়েছে তো কি হয়েছে, আমি এদের সাথেই খেলবো। এরা আমার ভাই বোন। আর তাছাড়া জঙ্গলে রেখে আসলে তো এদের সাপুরে ধরে ফেলবে। এরা তো কিছু বোঝে না, এরা পালাতেও পারবে না। মা মা মা। হ্যাঁ রে মা, তুই তো ঠিকই বলেছিস। দেখ, এরা আমাকে মা ভেবে ডাকছে। ঠিক আছে, তোরা আমার সন্তান হয়েই আমার কাছে থাকবি। মা টুকি, এরা দুজন আজ থেকে তোর ভাই। এরা দুজনেই যে ছেলে সাপ। ভালো হয়েছে মা, এখন থেকে আমি দুই ভাইয়ের সাথে খেলবো। কি মজা, কি মজা। আচ্ছা রে মা, তুই তোর ভাইদের সাথে থাক, আমি এদের জন্য দুধ নিয়ে আসছি। ঠিক আছে মা, যাও। ভাইদের হয়তো ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি দুধ নিয়ে এসো। এভাবেই টুনি তার নিজের সন্তানের মতোই আদর ভালোবাসা দিয়ে দুই সাপছানাকে বড় করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। সাপছানা দুটো বড় হতে থাকে আর আস্তে আস্তে তারা কথাও বলতে থাকে। মা টুকি, তোরা তিন ভাই বোন বাড়িতেই খেল, আমি কাজে যাচ্ছি। বাইরে কিন্তু একদম যাবি না, সাপুরে তোর ভাইদের দেখে ফেললে ধরে নিয়ে যাবে। ঠিক আছে মা, আমি বাইরে নিয়ে বাইরে কোথাও যাব না। তুমি যাও কাজে, আর আমাদের নিয়ে তো চিন্তা করতে হবে না মা। হ্যাঁ মা, তুমি কাজে যাও, আমরা কোথাও যাব না। ভাই তোরা এখানে থাক, আমি আমার বন্ধুদের ডেকে নিয়ে আসি। সবাই একসাথে খেললে আরো বেশি মজা হবে। আচ্ছা ঠিক আছে, যাও বোন, তোমার বন্ধুদের ডেকে নিয়ে এসো। কালু কালু, টুনি তো দেখছি সাপদের ছেলে বানিয়েছে। দেখো না, টুকি আবার ভাই ভাই বলছে। আর সাপ দুটো হয়তো জাদুর সাপ, কথাও বলতে পারে দেখছি। চলো কালু চলো, আমরা এদের ধরে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ কাকলি, তুমি ঠিক বলেছো। চলো নিয়ে যাই এদের, এরা হয়তো আমাদের স্বর্ণমুদ্রা দিবে। তোমরা কে আর এখানে কেন এসেছো? আমরা বনের পাখি, তোমাদের নিয়ে যেতে এসেছি। এখন চলো আমাদের সাথে, আমাদের বাড়িতে, আর আমাদের স্বর্ণমুদ্রা দিয়ে ধনী বানিয়ে দিবে। তোমরা তো জাদুই সাপ। না, আমরা যাব না, আমাদের এটাই বাড়ি। টুনি আমাদের মা, টুকি আমাদের বোন। মা বোনকে ছেড়ে কোথাও যাব না। যাবি না আমাদের সাথে? দাঁড়া, এক্ষুনি সাপুরে এনে তোদেরকে ধরে নিয়ে যাব। তখন সাপুরের হাতেই তোদের মরতে হবে। না না, এ কাজ করো না তোমরা। আমাদের তো স্বর্ণমুদ্রার জন্য নিয়ে যাবে। আমি তোমাদের স্বর্ণমুদ্রা দিচ্ছি, তবুও আমাদের কোনো ক্ষতি করো না। আমরা এই বাড়িতেই থাকতে চাই। ঠিক আছে, তবে স্বর্ণমুদ্রা দাও। আর একটা কথা, টুনিকে যেন বলো না। এই না তোমাদের স্বর্ণমুদ্রা, এবার এখান থেকে চলে যাও। ভাই, আমরা তাহলে জাদুই সাপ? কিন্তু আমি তো জানতামই না। আমিও জানি না রে, চোখ বন্ধ করে এক কলে স্বর্ণমুদ্রা চাইলাম আর পেলাম। হয়তো সৃষ্টিকর্তা বিপদ থেকে বাঁচার জন্যই এই জাদু শক্তি আমাদের মাঝে দিয়েছে। এরই মাঝে টুকি তার বন্ধুদের নিয়ে সেখানে আসে আর তারা সবাই খেলতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে যায়। কাকলি, এই এক কলের স্বর্ণমুদ্রা তো কিছুদিন বসে খেলেই শেষ হয়ে যাবে। চলো আমরা আরো স্বর্ণমুদ্রা নিয়ে আসি, যেন আমাদের আর কাজ করতে না হয়, বসে বসে খেয়ে জীবন কাটিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এইসব, আজ আমাদের 5 কলস স্বর্ণমুদ্রা দাও। ওই 1 কলস স্বর্ণমুদ্রা কয়েকদিন পরে তো শেষ হয়ে যাবে। না দিলে জানিসই তো আমরা তোদের কি করতে পারি। কালুর কথায় সাপ ভয় পেয়ে 5 কলস স্বর্ণমুদ্রা দেয় আর কালু কাকুলি সেগুলো নিয়ে চলে যায়। এভাবেই প্রতিদিন কালু আর কাকুলি সাপদের কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে যেতে থাকে। একদিন, মা, আজ কাজ থেকে এত দেরি করে এলে যে? মারে, আজ কাজ পাইনি, তাই তাড়াতাড়ি আসলাম। আজ যে তোদের কষ্ট করে না খেয়ে থাকতে হবে রে মা।
আমি বরং টুনিমাকে এক কলে স্বর্ণমুদ্রা দেই। টুনিমা আমাদের জন্যই তো কষ্ট করে কাজ করে। মা, এ নাও স্বর্ণমুদ্রা, আর এগুলো দিয়ে তুমি খাবার নিয়ে এসো। যেদিন তুমি কাজ পাবে না, এই স্বর্ণমুদ্রা দিয়ে চলবে মা। কি রে বাবা, তোরা স্বর্ণমুদ্রার কলস কি করে পেলি? তবে কি তোরা জাদু শক্তি পেয়েছিস? এরপর সাপ সবকিছু খুলে বলে। টুনি, তুই দেখছি জাদুর সাপ এনে স্বর্ণমুদ্রা নিচ্ছিস। আমাদেরও এর ভাগ দে, আমরাও তো গরিব। ঠিক আছে কাকুলি দিদি, এই নাও কিছু স্বর্ণমুদ্রা, এবার যাও। আর কাউকে যেন বলো না এই দুই সাপের কথা। আচ্ছা আচ্ছা, বলবো না। কাকুলি, আমার মনে হয় টুনির কাছে অনেক স্বর্ণমুদ্রা আছে। টুনি তো আমাদের থেকেও বড়লোক হবে। এক কাজ করি, আমরা রাজা মশাইকে সবটা বলে দেই, আর গরিব পাখিদের স্বর্ণমুদ্রাগুলো রাজাকে ভাগ করে দিতে বলবো। আমরাও কিছু স্বর্ণমুদ্রা পাবো, আর টুনি গরিব হয়ে যাবে। আমরা এই বনে একাই বড়লোক থাকবো। হা 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 হা। বুদ্ধিটা তো তুমি ভালোই বলেছো। চলো তবে তাই করি। আরে কালু, বলো কি সমস্যা তোমাদের? রাজা মশাই, টুনির কাছে অনেক স্বর্ণমুদ্রার কলস আছে, কিন্তু গরিব পাখিদের সাহায্য করছে না। কি বলছো কি? টুনি এত স্বর্ণমুদ্রা কোথায় পেল? এরপর কালু কাক সাপের কথা রাজাকে খুলে বলে। ও, এই ব্যাপার। আমার রাজ্যে টুনি একাই ধনী হচ্ছে, আর আমি কিছুই জানি না। মন্ত্রী, টুনিদের সবাইকে ধরে নিয়ে এসো আমার রাজ দরবারে। আগে জাহাপনা নিয়ে আসছে। এরপর মন্ত্রী টুনিদের সবাইকে রাজ দরবারে ধরে নিয়ে আসে। এ কি টুনি, এসব কি শুনছি? তুমি এই জাদুর সাপদের কাছে নাকি স্বর্ণমুদ্রার কলস নিচ্ছ, আর বনের গরিব পাখিরা সাহায্য চাইলে সাহায্য করছো না? কালু আমাকে না বললে তো আমি জানতেই পারতাম না। রাজা মশাই, আমাকে তো এক কলস স্বর্ণমুদ্রা দিয়েছিল, আর আমি কালু ভাইকেও তো কিছু স্বর্ণমুদ্রা দিয়েছি, আর কেউ তো আমার কাছে সাহায্য চায়নি। আর রাজা মশাই, আমি তো জানতাম না যে এরা জাদুই সাপ। তুমি এদের কোথায় পেয়েছো? এরপর টুনি সবটা খুলে বলে। কালু, তুমি তাহলে যে বললে টুনির কাছে অনেক স্বর্ণমুদ্রার কলস আছে? না, মানে আমি ভেবেছিলাম আছে। রাজামশাই, আমি সব বলছি আপনাকে। এই কালু কাকুলি খুব লোভী আর চালাক। এরা নিজেরাই আমাদের ভয় দেখিয়ে অনেক স্বর্ণমুদ্রার কলস নিয়েছে, আর আপনাকে না জানিয়ে আমাদের মাকে দোষী বানাচ্ছে। কালু, এ কি শুনছি তোমার নামে? তুমি নিয়েছো স্বর্ণমুদ্রা? কোথায় রেখেছো বলো? আমার বাড়িতে আছে রাজা মশাই। মন্ত্রী, কালুর বাড়ি থেকে সব স্বর্ণমুদ্রার কলস এনে বনের গরিব পাখিদের ভাগ করে দাও। আর টুনি, তুমি যে সাপদের বাড়িতে রেখেছো, যদি কারো ক্ষতি করে বসে? রাজা মশাই, এরা আমার সন্তানের মতোই। এরা খুব ভালো, কখনো কারো ক্ষতি করবে না রাজা মশাই। টুনি, এরা কারো ক্ষতি না করুক, কিন্তু এরা যে স্বর্ণমুদ্রার কলস দিতে পারে, তাই অনেক পাখি তোমাদের ক্ষতি করতে পারে। তাই এদের জঙ্গলে রেখে এসো, এতে তোমার ভালো হবে। ঠিক আছে রাজা মশাই। বাবা, আমি তোদের আর রাখতে পারলাম না। আজ থেকে তোরা জঙ্গলই থাকবি, আর মাঝে মাঝে আমি তোদের সাথে দেখা করে আসবো। ঠিক আছে মা, তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে মা। ভাই, আমি তোমাদের সাথে এখানেই খেলতে আসবো, কেমন? এরপর টুনি টুকি দুই সাপ ভাইকে জঙ্গলে রেখে চলে আসে, আর মন্ত্রী কালু কাকে সব স্বর্ণমুদ্রার কলস গরিব পাখিদের মাঝে ভাগাভাগি করে দেয়। হলো তো ধনী হওয়া, তোমার জন্য সব স্বর্ণমুদ্রা চলে গেল। অন্যের উপর সন্দেহ করে দোষ চাপিয়ে দিলে সেই দোষের বোঝা নিজেকেই বয়ে বেড়াতে হয়, বুঝলে তো? তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।